আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ তদন্তের বিপক্ষে যুক্তরাষ্ট্র, জানালেন কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার ডাক ইরানের। অবশেষে পদত্যাগের ইঙ্গিত দিলেন কোণঠাসা পাক প্রধানমন্ত্রী। নিজেদের প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে নিচ্ছে চীন, আতঙ্কে যুক্তরাষ্ট্র। মার্কিন কংগ্রেসে এক চীন নীতিমালা বন্ধের প্রস্তাব, বাড়ল উত্তেজনা। নেপালি পুলিশের গুলিতে সীমান্তে ভারতীয়র মৃত্যু, সীমান্তে উত্তেজনা। ইরানের সেনাবাহিনীতে যুক্ত হচ্ছে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রবাহী ড্রোন। তুরস্কের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 11 সেনার মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ তদন্তের বিপক্ষে যুক্তরাষ্ট্র, জানালেন কমলা হ্যারিস। ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি ভূমিতে যুদ্ধ অপরাধ সংগঠনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্ত শুরুর বিপক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নিজেই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছে ফোন করে তাকে এ বিষয়ে আশ্বস্ত করেছেন। বাইডেনের সহযোগী হিসেবে হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবার প্রথমবারের মতো ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন কমলা হ্যারিস। আন্তর্জাতিক অপরাধ আদালত আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের যুদ্ধ অপরাধ তদন্তের ঘোষণা দেওয়ার একদিন পরেই নেতানিয়াহুর কাছে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের নতুন ভাইস প্রেসিডেন্ট। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, নেতানিয়াহু ও হ্যারিস উভয়ই তাদের সরকারের পক্ষ থেকে ইসরায়েলি কর্মকর্তাদের উপর আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারিক প্রচেষ্টার বিরোধিতার কথা উল্লেখ করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা আঞ্চলিক নিরাপত্তা, বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচি এবং বিপজ্জনক আচরণের বিষয়ে সহযোগিতা বৃদ্ধি অব্যাহত রাখতে সম্মত হয়েছেন। হোয়াইট হাউস বলছে, ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি অটল রাখার বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন কমলা হ্যারিস। ইসরায়েলে ব্যাপক করোনা টিকাদান কর্মসূচির জন্য নেতানিয়াহুকে এদিন অভিনন্দনও জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। পাশাপাশি করোনা ভাইরাস মহামারী, সবুজ জ্বালানি সহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে সম্মত হয়েছেন দুই নেতা। ইসরায়েলের যুদ্ধ অপরাধ তদন্ত নিয়ে দীর্ঘদিন কাজ করা ফাতো বেনসৌদাকে আইসিসির চিফ অব প্রসিকিউটরের পদ থেকে সরে যেতে হবে আগামী জুনে। তবে এর আগেই গত বুধবার ফিলিস্তিনে সম্ভাব্য যুদ্ধ অপরাধ অভিযোগের আনুষ্ঠানিক তদন্ত শুরুর ঘোষণা দিয়েছেন তিনি। এরপর বিষয়টি এগিয়ে নেবেন বেনসৌদার স্থলাভিষিক্ত হতে চলা ব্রিটিশ আইনজীবী করিম খান। বুধবারের বিবৃতিতে ফাতো বেনসৌদা বলেছেন, ফিলিস্তিনের পরিস্থিতি বিবেচনায় আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটরের কার্যালয়ের তদন্ত শুরুর বিষয়টি নিশ্চিত করছি। তদন্ত পুরোপুরি স্বাধীন, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত বা ভয় পক্ষপাতহীন ভাবে পরিচালিত হবে। আন্তর্জাতিক আদালতের এই তদন্ত প্রক্রিয়ার শুরু থেকে তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে ইসরায়েল। তারা আইসিসির সদস্য নয়। ইসরায়েলের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ভুয়া যুদ্ধ অপরাধ মন্তব্য করে বুধবার আন্তর্জাতিক আদালতের তদন্ত শুরুর তীব্র নিন্দা জানিয়েছেন নেতানিয়াহু। তাদের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের যুদ্ধ অপরাধ তদন্ত শুরুতে গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার ডাক ইরানের, বাড়ল উত্তেজনা। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত উপ পররাষ্ট্রমন্ত্রী উইন্ডলি শেরম্যান ইসলামী প্রজাতন্ত্র ইরানের পরমাণু সমঝোতা নিয়ে আবারও আলোচনায় বসার যে আগ্রহ প্রকাশ করেছেন, এবার তার জবাব দিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, পরমাণু সমঝোতা আরেকবার আলোচনার কোনো বিষয়বস্তু নয়। শেরম্যান বৃহস্পতিবার 4 মার্চ এক বক্তব্যে দাবি করেছিলেন, 2021 সালে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি বদলে গিয়েছে, কাজেই পরমাণু সমঝোতাকে নতুন পরিস্থিতিতে ঢেলে সাজাতে হবে। তার এই বক্তব্যের জবাবে জারিফ টুইট বার্তায় লিখেছেন, যদি 2021 সালের সঙ্গে 2015 সালের পরমাণু সমঝোতা স্বাক্ষরের 6 বছর মিল না থাকে, তাহলে বর্তমান সময়ের সঙ্গে 1995 সালেরও মিল নেই।
এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রী 1945 সালের সঙ্গে 2021 সালের তুলনা করে লিখেছেন, সুতরাং আসুন আমরা জাতিসংঘ ঘোষণাকে পরিবর্তন করি এবং আমেরিকা এ পর্যন্ত ভেটো ক্ষমতার সর্বাধিক অপপ্রয়োগ করেছে বলে তার কাছ থেকে এই ক্ষমতা কেড়ে নেই। উল্লেখ্য, 2015 সালে ইরান বিশ্বের 6 পরাশক্তির সাথে তার পরমাণু কর্মসূচি সংক্রান্ত একটি দীর্ঘমেয়াদী চুক্তিতে আসতে সম্মত হয়। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন এবং রাশিয়া অর্থাৎ P5+1 নামে পরিচিত পরাশক্তিগুলি ছিল এই চুক্তির অংশীদার। গুরুত্বপূর্ণ সেই চুক্তির পর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া থেকে সরে আসে ইরান। চুক্তির শর্ত অনুযায়ী ইরান সংবেদনশীল পরমাণু কর্মকাণ্ড সীমিত করতে রাজি হয় এবং দেশটির বিরুদ্ধে নানা অর্থনৈতিক অবরোধ তুলে নেওয়ার শর্তে আন্তর্জাতিক পরিদর্শকদের পরমাণু কর্মকাণ্ড পরিদর্শনের অনুমতি দেয়। মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, পরমাণু সমঝোতা একবার সই হয়েছে এবং এটিকে আবার কার্যকর করতে হলে আমেরিকাকে নিঃশর্তভাবে এতে ফিরে আসতে হবে, আর সেজন্য ওয়াশিংটনকে তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। ভেটো হচ্ছে একপক্ষীয়ভাবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, সংস্থা, দেশের মনোনীত প্রতিনিধি কর্তৃত্ব যে কোনো সিদ্ধান্ত বা আইনের উপর স্থগিতাদেশ প্রদান করা। বিশ্বের 5টি দেশ তথা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং ফ্রান্স জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো দিতে পারে। জাতিসংঘ এর কোনো বিলে বা ভোটে এই 5টি দেশের কোনো একটি দেশ ভেটো দিলে সে বিল অথবা প্রস্তাব বাতিল হয়ে যায়। অবশেষে পদত্যাগের ইঙ্গিত দিলেন কোণঠাসা পাক প্রধানমন্ত্রী। ক্রমশ কোণঠাসা হতে দেওয়ালে ঠেকে গিয়েছে পিঠ। এই পরিস্থিতিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি যে অর্থ জোগাড়ের জন্য রাজনীতিতে আসেননি সে কথা মনে করিয়ে দিয়ে বলেছেন, শনিবারের আস্থা ভোটে হেরে গেলে মসনদ ছেড়ে দেবেন তিনি। খোলাখুলি নিজের পদত্যাগের ইঙ্গিত দিয়ে ইমরান জানিয়েছেন, বিরোধী আসনে বসতে কোনো আপত্তি নেই তার। তবে অভিমানের পাশাপাশি ক্ষোভও উগরে দিতে দেখা গেল তাকে। বিরোধীদের পাশাপাশি দেশের নির্বাচন কমিশনকেও এক হাত নিয়েছেন ইমরান খান। তার অভিযোগ, টাকার সাহায্যে ভোট কেনা বেচা হচ্ছে সংসদে, আর তাদেরই রক্ষা করছে কমিশন। ক্ষুব্ধ ইমরান খানকে বলতে শোনা যায়, আমাদের গণতন্ত্র নিয়ে এটা কি ধরনের রসিকতা হচ্ছে, এ কেমন গণতন্ত্র? বছর 3 আগে ক্ষমতায় আসার পর এই প্রথম কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে ইমরান খান সরকারকে। সম্প্রতি সংসদে উচ্চ কক্ষে হারতে হয়েছে পাকিস্তানের অর্থমন্ত্রীকে। এরপরই নিম্ন কক্ষে আস্থা ভোটের মাধ্যমে নিজের শক্তি পরীক্ষা করতে চাইছেন ইমরান খান। হেরে গেলে গদি ছাড়তেও আপত্তি নেই তার। প্রসঙ্গগত অর্থমন্ত্রী আব্দুল হাফিজ শেখকে হারিয়ে দিয়েছেন ইউসুফ রাজা গিলানি। আব্দুল শেখ সেখানে 164টি ভোট পেয়েছেন, সেখানে 169টি ভোট পেয়েছেন গিলানি। 7টি ভোট বাতিল হয়েছে। বিরোধীরা ইতিমধ্যে উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখতে পেরেছে। আপাতত তাদের লক্ষ্যে চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যানের আসন, ওই দুটি আসনে নির্বাচন হবে আগামী 12ই মার্চ। যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে নিজেদের প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে নিচ্ছে চীন। এশিয়ার পরাশক্তি চীনের প্রতিরক্ষা বাজেট এবার 6.8% বাড়ানো হচ্ছে। এমনকি দেশটির সামষ্টিক অভ্যন্তরীণ উৎপাদনের জিডিপি লক্ষ্যমাত্রা 6 এর বেশি নির্ধারণ করা হয়েছে। শুক্রবার 5 মার্চ বেইজিংয়ের পার্লামেন্টে বার্ষিক অধিবেশনে শুরু হয়েছে। দেশটির অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার সামরিক বাজেট বাড়িয়ে $221 বিলিয়ন করা হচ্ছে। বিশ্লেষকদের মতে করোনা ভাইরাস মহামারী পরিস্থিতি কাটিয়ে উঠতে শুরু করেছে দেশটি। এবার তারই আভাস মিলল প্রবৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধির ঘোষণার মধ্য দিয়ে। প্রাণঘাতী করোনার কারণে গত বছর চীনের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 2.3%। উল্লেখ্য, দেশটির অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর অংশ হিসেবে এবার সম্ভাব্য বাজেট ঘাটতি 3.2% নির্ধারণ করা হয়েছে। মার্কিন কংগ্রেসে এক চীন নীতিমালা বন্ধের প্রস্তাব। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্ক এখন টানাপোড়েনের মধ্য দিয়ে চলছে। তাইওয়ানের উপর চীনের সার্বভৌমত্বের দাবিকে স্বীকৃতি দেয়নি যুক্তরাষ্ট্র। তাইওয়ান এক চীন নীতিমালা বন্ধের মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন করা হয়েছে। নতুন বিল নিয়ে টম ফিতানি এবং স্কট পেরি বলেছেন, এই আইনটি বাইডেন প্রশাসনকে আন্তর্জাতিক সংস্থায় তাইওয়ানের সদস্য পদ সমর্থন করা ও বাণিজ্য আলোচনা করার নির্দেশ করে।
তিফতি আরও বলেছেন, 40 বছরের বেশি সময় ধরে মার্কিন রাষ্ট্রপতিরা এই মিথ্যাচারটি পুনরাবৃত্তি করেছেন যে তাইওয়ান চীনেরই একটি অংশ, যদিও তা বাস্তবে নেই। এই নীতি এখন বন্ধ করতে হবে। 1979 সাল থেকে তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করে আসছে যুক্তরাষ্ট্র, কিন্তু মাঝখানে জিমি কার্টার ক্ষমতায় থাকাকালীন তাইপের সাথে সম্পর্ক ছিন্ন করে তৎকালীন প্রাক্তন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান এই ব্যাপারে 6টি আশ্বাস দেন। তবে 6টি আশ্বাস থাকা সত্ত্বেও তাইওয়ানের সাথে সুসম্পর্ক বজায় রাখে না যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রকে তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক নতুন করে শুরু করা এবং এক চীন নীতিমালার ইতি টানার জন্য হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে একটি বিল উত্থাপন করেছেন 2 শীর্ষস্থানীয় রিপাবলিকান আইন প্রণেতা। তাইওয়ান আক্রমণ প্রতিরোধ আইন মার্কিন তাইওয়ান সম্পর্ককে আরও মজবুত করে এবং চীনের আক্রমণাত্মক নীতি ও সামরিক পদক্ষেপের বিরুদ্ধে প্রতিরোধ করায় তাইওয়ানের ক্ষমতাকে শক্তিশালী করে। আন্তর্জাতিক গণমাধ্যম CNN বলছে, ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে এক চীন নীতিমালা অবলম্বন করেছে। তাইওয়ানকে চীনের অংশ এবং গণপ্রজাতন্ত্রে চীনের একমাত্র বৈধ সরকার হিসেবে মর্যাদায় স্বীকৃতি দিয়েছে। নেপালি পুলিশের গুলিতে সীমান্তে ভারতীয়র মৃত্যু, সীমান্তে উত্তেজনা। ভারতের উত্তরপ্রদেশের সীমান্ত এলাকায় নেপালি পুলিশের গুলিতে এক ভারতীয় যুবকের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার 4 মার্চ গভীর রাতের ঘটনায় সীমান্তে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, নিহত যুবকের নাম গোবিন্দ সিং, তার বয়স 26 বছর। তার সঙ্গী আরও এক যুবক ঘটনার পর থেকেই নিখোঁজ। 5 মার্চ ভারতীয় মিডিয়ার খবরটি ফলো করে প্রচারিত হয়েছে। পিলভিটের পুলিশ সুপার জয় প্রকাশ জানিয়েছেন, সীমান্তবর্তী রাগপুর গ্রাম থেকে গোবিন্দ সিং, গুরমিত সিং ও বাপ্পু সিং নামে 3 বন্ধু নেপালের বেলোরি বাজারে কোনো কাজে গিয়েছিলেন। গভীর রাতে ফেরার সময় তাদের মধ্যে কোনো বিষয়ে ঝগড়া লাগে। ভারতীয় এই পুলিশ কর্মকর্তার দাবি, সীমান্ত এলাকায় তাদের বাক বিতণ্ডায় হয়তো নেতিবাচক কিছু ভাবে নেপাল পুলিশ। এ কারণে ওই যুবকের দিকে গুলি চালায় তারা। এতে গুরুতর আহত হন গোবিন্দ। পরে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় মৃত ভারতীয় লাশ ঘিরে স্থানীয় গ্রামগুলিতে প্রবল ক্ষোভ তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে গোবিন্দর এক সঙ্গী এখনো নিখোঁজ। আরেকজন কোনো মতে প্রাণ বাঁচিয়ে ভারতে ফিরতে পেরেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি নেপাল পুলিশের সঙ্গেও বিষয়টি নিয়ে যোগাযোগের চেষ্টা করছে ভারতীয় কর্তৃপক্ষ। এর আগে গেল বছরের মাঝামাঝি নেপালি পুলিশের গুলিতে মারা গিয়েছিলেন এক ভারতীয় যুবক। সে সময় বিহার সীমান্তে এক কৃষককে লক্ষ্য করে গুলি চালায় নেপালের পুলিশ। ভয়াবহ ওই ঘটনায় আহত হয়েছিলেন আরও 3 জন। এ ঘটনায় সীমান্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে ভারত সরকার। সতর্ক অবস্থায় রাখা হয়েছে বিএসবিকে। ইরানের সেনাবাহিনীতে যুক্ত হচ্ছে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রবাহী ড্রোন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর বিমান ইউনিটে যুক্ত হচ্ছে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রবাহী ড্রোন। ইউনিটটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদে জানিয়েছেন, আমাদের বিমান বাহিনীতে খুব শীঘ্রই অত্যাধুনিক ড্রোন কামান 22 যুক্ত হবে। এই ড্রোনটি বোমা ও ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন উপাদান বহনে সক্ষম। তিনি আরও জানিয়েছেন, শক্তিশালী ড্রোনটির আরেকটি বৈশিষ্ট্য হলো এটি দীর্ঘ সময় ধরে উড়তে পারে। এটি একটানা প্রায় 24 ঘন্টা উড়তে সক্ষম। প্রয়োজনে ওড়ার সময়টা আরও বাড়ানো যাবে। ইরানের বিমান বাহিনীর এই কমান্ডার বলেছিলেন, অনেক দূরে গিয়ে শত্রুর অবস্থান শনাক্তকরণ, ছবি উত্তোলন ও বোমা বর্ষণ সহ নানা তৎপরতা চালাতে পারে এই ড্রোন। এর ফলে এই ড্রোন ইরানের বিমান বাহিনীর সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। ব্রিগেডিয়ার জেনারেল নাসির জাদে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী গণমাধ্যম বলছে ইরানের এ ধরনের ড্রোন তৈরির সামর্থ্য নেই, কিন্তু এর আগেও প্রমাণিত হয়েছে আমরা যা বলি তা অবশ্যই করে থাকি। এর আগে যখন আমরা কামান 12 মডেলের ড্রোনের কথা ঘোষণা করি তখনও অনেকেই তা বিশ্বাস করেনি, কিন্তু বিভিন্ন মহড়ায় ওই ড্রোনের কার্যকারিতা সবাই লক্ষ্য করেছেন। নতুন ড্রোন কামান 22 এর ক্ষেত্রে একই ঘটনা ঘটবে। তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 11 সেনার মৃত্যু। ইউরোপের মুসলিম রাষ্ট্র তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে
অন্তত 11 সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও 2 জন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় তথ্যটি নিশ্চিত করেছে খবর আনাদুল এজেন্সির। জানা গিয়েছে কুগার হেলিকপ্টারটি তুরস্কের বিটলিস প্রদেশের কেকমেস গ্রামের কাছে বিধ্বস্ত হয়। সেটি তাতভান শহর থেকে নিকটবর্তী বিনগল প্রদেশে যাচ্ছিল। বৃহস্পতিবার 4 মার্চ স্থানীয় সময় দুপুর 2টা 25 হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তুর্কি কর্মকর্তারা জানিয়েছেন ভুক্তভোগীদের মধ্যে 9 জন ঘটনাস্থলেই মারা যান, বাকি 2 জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে তুর্কি সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ওসমান এরবাজও রয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এরই মধ্যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়াকে দুর্ঘটনা বলে উল্লেখ করেছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন গণমাধ্যমগুলোকে ন্যাটো মিত্র তুরস্কের এমন ক্ষতিতে শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র। প্রয়োজনে যে কোনো ধরনের সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছেন তারা। সামরিক হেলিকপ্টারটি এমন এলাকায় বিধ্বস্ত হয়েছে যেখানে তুর্কি বাহিনী কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে প্রায় অভিযান চালায়। এর আগে 2017 সালে তুরস্কের ইরাক ও সিরিয়া সীমান্তবর্তী সিরনাক প্রদেশে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত 13 সেনা প্রাণ হারিয়েছিলেন।